বাঁধনহারা প্রেম পর্ব সংখ্যা ৩৬ লিখেছেন শান্তামণি। রোদ রেগে শুভ্রের রুম থেকে বেরিয়ে নীলা রুহির কাছে চলে যায়। রোদের নাকের ডগা লাল হয়ে আছে। নীলা রোদকে দেখে বলে ওঠে, কি হয়েছে জানু, এভাবে রেগে আছিস কেন? রোদ রাগে ফুঁসতে ফুঁসতে রুহির দিকে তাকিয়ে বলে ওঠে, তোর ওই লুচ্চা ভাইয়ের রুমে আমাকে কেন পাঠিয়েছিস? রুহি ভ্রু কুঁচকে রোদের দিকে তাকিয়ে বলে ওঠে, কি হয়েছে, ভাইয়া রাজি হয়েছে? আর ভাইয়াকে লুচ্চা বলছিস কেন? কি লুচ্চামি করলো ভাইয়া তোর সাথে? রোদ জোরে শ্বাস ফেলে বলে ওঠে, আজ তো একটা অসভ্য লোক, সামান্য একটু অনুমতি দিবে, তার জন্য নিজের লাভ ক্ষতি খুঁজছে। রুহি নীলা কোনো কিছুই বুঝতে পারছে না, সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। নীলা রোদকে বলে ওঠে, কিসের লাভ ক্ষতি, কিছুই তো বুঝতে পারছি না, কি বলিস বুঝিয়ে বল। নীলার কথায় রুহি সাই জানায়। রোদ রুহি আর নীলার দিকে তাকিয়ে রাগে ফুঁসে বলে ওঠে, তোর ভাই রাজি হবে, তবে শর্ত আছে, সেই শর্ত মানলে রাজি হবে। রুহি আর নীলার মুখে খুশির ঝলক। রুহি খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, আমি সব শর্তে রাজি, এখন বল ভাইয়া কি শর্ত দিয়েছে? রোদ মাথা নিচু করে কাচুমাচু করতে থাকে। রুহি নীলা ভ্রু কুঁচকে তাকায়। রোদকে অনেকবার জিজ্ঞেস করে, কিন্তু রোদ কোনো কিছুই বলছে না। অনেক জোরাজুরি করার পর রোদ সবটা খুলে বলে, শুভ্রতাকে কি শর্ত দিয়েছে। নীলা আর রুহি খুশি হলেও রোদের মুখে কোনো হাসি নেই। সে কোনোভাবেই শুভ্রের সাথে এইসব করতে পারবে না। রুহি নীলা রোদকে বুঝায়, একটা চুমু তো দিলে কি সমস্যা, আর সে তো কোনো পরপুরুষ না, তার স্বামী, তাহলে এত ভয় কিসের? রোদকে নীলা রুহি মিলে অনেক জোরাজুরি করে সারা রাত। শেষমেশ কোনো উপায় না পেয়ে রোদ রাজি হয়। সকাল ৮টা ১০ মিনিট। রোদ, রুহি আর নীলা অনেক আগেই ঘুম থেকে উঠেছে। মূলত রোদকে রুহি নীলা মিলে শুভ্রের রুমে পাঠাবে, কিন্তু রোদ বারবার না করছে। রোদকে অনেকবার বুঝিয়ে রাজি করিয়ে শুভ্রের রুমে পাঠায়। রোদ কাঁপা কাঁপা হাতে দরজা খুলে, আর ভেতরে ঢুকে দেখে শুভ্র অফিসে যাবে, তার জন্য রেডি হচ্ছে। মিররের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ চোখ পড়ে আয়নায়। রোদ পেছনে দাঁড়িয়ে আছে। শুভ্র পেছন ফিরে তাকাতেই রোদ দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে শুভ্রের গলা। হাইটে ছোট হওয়ায় শুভ্রের গাল পর্যন্ত নিজের ঠোঁট যায় না। শুভ্র রোদকে শক্ত করে ধরে উপরে তুলে। রোদ টুপ করে চুমু খায় শুভ্রের গালে। শুভ্র অবাকের চরম পর্যায়ে পৌঁছেছে। সে কখনোই ভাবতে পারেনি রোদ এমন কিছু করবে। পুরো শরীর বেয়ে শীতল হাওয়া বইছে। রোদ এইরকম একটা কাজ করবে সে বুঝতে পারেনি। অবাকের রেশ কাটিয়ে রোদকে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরে। রোদের মুখ তুলে নিজের দিকে করে। শুভ্র রোদের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে, আর মনে মনে বলে ওঠে, পাখি তার নিচ থেকে বন্দি হতে এসেছে খাঁচায়। শুভ্র রোদের গালে এক হাত রেখে রোদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। রোদের চোখ নিচের দিকে, পুরো শরীরে হালকা কাঁপুনি দিচ্ছে। শুভ্র রোদের দিকে আগাতেই চিৎকার আসে কারোর। শুভ্র রোদ ওই অবস্থায় দরজার দিকে তাকায়। নিলয় ফ্লোরে পড়ে আছে। রাগে মুহূর্তেই চেহারার ভাবভঙ্গি চেঞ্জ হয়ে যায়। রাগে দাঁতে দাঁত পিষে শুভ্র বলে ওঠে, শালা আসার আর সময় পাই না, সব সময় আমার রোমান্সের মধ্যে আসতে হবে।
রোদ ছোটাছুটি করে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু শুভ্র আরও শক্ত করে চেপে ধরে। শুভ্র রোদকে কুলে নিয়ে ব্যালকনিতে চলে যায়। এই নীলই গাথাটার জন্য এত সুন্দর একটা সময় নষ্ট করতে চায় না। অজ্ঞান হয়েছে, অজ্ঞান হোক। রোদকে নিয়ে ব্যালকনির গ্রিলের পাশে দাঁড়াই। রোদের ছোটাছুটি আরও বেড়ে যায়। শুভ্র বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলে, গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আর একটু নড়াচড়া করলে একেবারে এখান থেকে নিচে ফেলে দেব। রোদের ছোটাছুটি বন্ধ হয়ে যায়। রেগে গিয়ে বলে ওঠে, অসভ্য লোক, ছাড়ুন বলছি। শুভ্র রোদকে দাঁড় করিয়ে কোমর চেপে ধরে বলে ওঠে, আমি তো তোমাকে আসতে বলিনি, তুমি নিজ ইচ্ছেতে এসেছ, কিন্তু যাবে আমার ইচ্ছেতে, কোনো ছাড়াছাড়ি হবে না। আপনি আসলেই একটা বাজে লোক। কোন দুঃখে যে আপনার রুমে এসেছিলাম। যে দুঃখেই আসো, এসেছ তো, এখন শুরু করো ফার্স্ট। মানে কি শুরু করব? একটু আগে যে ব্যাঙের মতো এসে লাফিয়ে পড়েছিলে, তারপর যা শুরু করেছিলে সেইটাই শুরু করো ফার্স্ট। রোদ রেগে গিয়ে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে ওঠে, অসভ্য লোক, যেতে দিন আমাকে। শুভ্র রেগে গিয়ে দাঁতে দাঁত পিষে বলে ওঠে, চুপ থাক বেডি, কথায় কথায় অসভ্য, ছাড়ুন বলছি। এইরকম হাঁসের মতো প্যাক প্যাক করিস কেন? আমি তোর বিয়া করা একমাত্র জামাই লাগি, সম্মান দিয়ে কথা বলবি 400 গ্রাম। আপনি আমাকে 400 গ্রাম কেন বলছেন? শুভ্র কিছু না বলেই রোদকে এক হাত দিয়ে কোমর পেঁচিয়ে উপরে তুলে, তারপর বলে ওঠে, এই জন্য বলছি 400 গ্রাম, শরীরে তো পুঁটি মাছের থেকেও শক্তি কম। তোকে 400 গ্রাম বলবো না তো কি বলবো? রোদ ভয়ে জোরে চেঁচিয়ে ওঠে, ছেড়ে দিন আমায়, আমি পড়ে যাব তো। শুভ্র হেসে বলে ওঠে, ওকে ছেড়ে দিব, কিন্তু শর্ত আছে। রোদ রেগে গিয়ে বলে ওঠে, ভারী স্বার্থপর লোক তো আপনি, কথায় কথায় শর্ত রাখেন। আমি স্বার্থপর। এখন বলো রাজি হবে নাকি এখান থেকে নিচে ফেলে দিব? রোদ ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে বলে ওঠে, না প্লিজ ছেড়ে দিন, আমি সব শর্তে রাজি। শুভ্র হেসে রোদকে নিচে নামায়, নিজের মুখ বরাবর দাঁড় করায়। রোদের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে, তারপর বলে ওঠে, যতক্ষণ না আমি থামতে বলবো ততক্ষণ কিস করে যাবে। থামা যাবে না বলে দিচ্ছি, তাহলে আরও শাস্তি বাড়বে। রোদ বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলে, এ কোন মহাঝামেলায় পড়ল, জেনে শুনে বাঘের খাঁচায় কেন ঢুকলো। রোদ চোখ মুখ বন্ধ করে শুভ্রের দিকে নিজের ঠোঁট এগিয়ে নেয়। শুভ্র রোদের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। রোদ শুভ্রের গালে আস্তে করে নিজের ঠোঁট স্পর্শ করে। শুভ্রের শরীর অজানা অনুভূতিতে কেঁপে ওঠে, জোরে শ্বাস ফেলে। রোদকে কিছুটা দূরে সরিয়ে দিয়ে বলে ওঠে, স্টপ। রোদ থেমে যায়, ভয়ে ভয়ে চোখ খুলে তাকায়। শুভ্র অন্যদিকে তাকিয়ে আছে, আর জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করছে। তারপর রোদের দিকে তাকায়। রোদ মাথা নিচু করে আছে। শুভ্র রোদের কাছে গিয়ে গালে এক হাত রেখে গোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, প্রয়োজনের চেয়ে তুমি বেশি সুন্দরী, অনেকটাই বেশি। কিছুক্ষণ এই মায়াবী চোখের দিকে তাকিয়ে থাকলে বুকের বাঁ পাশে ব্যথা হয়। রোদ শুভ্রের কথা শুনে আর দাঁড়ায় না, দৌড়ে বেরিয়ে যায় শুভ্রের রুম থেকে। শুভ্র কিছু বলে না, রোদের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। শুভ্র রুমে আসে, বউয়ের সাথে রোমান্স করতে গিয়ে দেরি হয়ে গেল। রুমে ঢুকে চোখ পড়ে নীলুয়ের দিকে।
নীলে এখনো ফ্লোরে পড়ে আছে। শুভ্র বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলে। নিলয় নাক ডাকছে, মনে হচ্ছে না যে সে সেন্সলেস হয়েছে। যেভাবে নাক ডাকছে মনে হচ্ছে রাতে কোথাও চুরি করতে গিয়েছিল আর এখন শান্তিতে ঘুমোচ্ছে নাক ডেকে। শুভ্র রেগে বিড়বিড় করে বলে ওঠে, ফ্লোর কি ঘুমানোর জায়গা যে এরকম নাক ডেকে ঘুমাচ্ছে? শুভ্র কয়েকবার নিলয়কে ডাকে, কিন্তু নীলের কোনো সাড়া শব্দ নেই। শুভ্র রেগে গিয়ে বেডসাইড টেবিল থেকে পানির জগ এনে পুরো পানি নিলয়ের মুখে ঢেলে দেয়। নিলয় লাফ দিয়ে উঠে চিল্লাতে চিল্লাতে বলে ওঠে, বাঁচাও বাঁচাও, বউ বাঁচাও, ঘূর্ণিঝড়, বন্যা, বাঁচাও। শুভ্র রেগে গিয়ে জোরে চিৎকার করে বলে ওঠে, স্টপ নিলয়, থামবি নাকি নিজের প্রাণটা হারাবি? নিলয় সাথে সাথে থেমে যায়। সামনে শুভ্রকে দেখে তখনকার কথাগুলো মনে পড়ে যায়। ঘুম ঘুম চোখে ডাকতে এসেছিল। আরাফ চৌধুরী শুভ্রকে কোনো কাজের জন্য নাকি ডাকছে, তার জন্য শুভ্রর রুমে আসে। কিন্তু শুভ্রকে কোনো একটা মেয়ের সাথে দেখেছিল, কী সব করছিল, কিন্তু মেয়েটা কোথায়? নিলয় আশেপাশে উকি দেয়, কিন্তু কাউকে দেখতে পায় না। ভালো করে তখন ফেস দেখতে পারেনি। নিলয়ের কিছু একটা মনে পড়তেই শুভ্রকে বলে ওঠে, আমি তো ভেবেছিলাম তোমার সিস্টেম অনেক দুর্বল, কিন্তু তুমি তো দেখছি খুব চালু। বউ রেখে পরকীয়া করো, ছি ভাই, ছি। শুভ্র এতক্ষণ ধরে নিলয়ের গতিবিধি লক্ষ্য করছিল, কিন্তু এখন কি বলছে তার সিস্টেম দুর্বল, আর সে কিসের পরকীয়া করছে? কি বলছে এই গাধা? শুভ্রর আগে দাঁত চেপে বলে ওঠে, হোয়াট? কিসের পরকীয়া? চোর চুরি করার পর ধরা পড়লে এরকম বলে? হোয়াট দ্য? শুভ্রকে আর কিছু বলতে না দিয়ে নিলয় শুভ্রকে বলে ওঠে, এরকম কথায় কথায় ইংরেজি বললে সত্যিটা মিথ্যা হয়ে যাবে না। আর হে, আমি সবাইকে বলে দিব তুমি পরকীয়া করে বেড়াও, তাও আবার দিন দুপুরে। শুভ্র রাগী চোখে তাকিয়ে আছে নিলয়ের দিকে, দাঁতে দাঁত পিষে বলে ওঠে, এই মুহূর্তে বের হ আমার রুম থেকে, তা না হলে তোর কপালে শনি আছে, এইখানে মেরে পুঁতে ফেলবো। নিলয় মুখ ভেঙিয়ে বলে ওঠে, মেরে ফেলবে জানি, তবে তার আগে এই সত্যিটা বাড়ির সবাইকে জানানো দরকার, বাড়ির সবাইকে জানিয়ে মরব। নিলয় কথাগুলো বলে আর দাঁড়ায় না। নিলয় দৌড়ে বেরিয়ে যায়। শুভ্র নিলয়ের কথাই তেমন পাত্তা দেয় না। অফিসের জন্য লেট হচ্ছে, যার জন্য বেরিয়ে যায়। রোজ সেই অনেকক্ষণ হয়ে গেছে রুমে এসেছে। নীলা আর রুহি অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করে যাচ্ছে রাজি হয়েছে কিনা, কিন্তু রোদ কিছু বলছে না। লজ্জা ভয় সব কিছু তাকে ঘিরে ধরেছে। বিকেল 4:08। আজকে কেউ কলেজে যায়নি, সবাই ট্যুরে যাওয়ার আশা ছেড়েই দিয়েছে। রুহি মুখ ফুলিয়ে নিজের রুমে বসে আছে। নীলা দুপুরে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেছে। রোদ দুপুরের খাবার খেয়ে নিজের রুম থেকে বের হয়নি, এখন রুহির রুমে যাচ্ছে। রুহিটা মন খারাপ করে বসে আছে। রোদ নিজের রুম থেকে বেরিয়ে করিডোর পেরিয়ে রুহির রুমের দিকে যাচ্ছিল। এমন সময় পেছন থেকে কারোর ডাক আসে। পিছন ফিরে তাকায় রোদ। নিলয়কে দেখে সকালের কথা মনে পড়ে যায়। কিছুটা লজ্জা আর অস্বস্তিতে পড়ে যায় রোদ। হাতে থাকা নিজের ওড়না আঙুলে পেঁচাতে থাকে। নিলয় এসে রোদের সামনে দাঁড়ায়। হাসি হাসি মুখটা অন্ধকার করে বলে ওঠে, ভাবি, তোমাকে একটা কথা বলবো, খুব জরুরি। রোদ নিলয়ের দিকে তাকায়। নিলয় চোখ মুখ ছোট ছোট করে বলে ওঠে,
প্লিজ ভাবি, ঠান্ডা মাথায় শুনবে, বেশি হাইপার হবে না। আমাকে হয়তো মেরে ফেলবে, তার আগে তোমাকে বলে যেতে চাই সত্যিটা। রোদের মুখে চিন্তার ছাপ, কিছুটা বিচলিত হয়ে বলে ওঠে, কি কথা ভাইয়া, আর কে মেরে ফেলবে তোমায়? নিলয় মুখ কাঁদু কাঁদু করে বলে ওঠে, তুমি আমার শুধু ভাবি নও, তার আগে বোন, তাই বোন হিসেবে বলি শোনো। রোদ আস্তে করে বলে, জি বলুন। নিলয় আমতা আমতা করে বলে ওঠে, শুভ্র ভাই পরকীয়া করে ভাবি। আমি তোমাকে সত্যিটা বলছি, জানতে পারলে হয়তো আমাকে মেরে ফেলবে। রোদ অবাক হয়ে বলে ওঠে, মানে কী সব বলছো? কিসের পরকীয়া? আর কার সাথে পরকীয়া করছে? আমি সত্যি বলছি ভাবি, ভাই পরকীয়া করে, আর সেটা আমি নিজের চোখে দেখেছি। তোমার মাথা ঠিক আছে তো ভাইয়া? কার নামে কী সব বলছো? নিলয় সিরিয়াস হয়ে বলে ওঠে, আমার মাথা ঠিক আছে, সত্যি ভাইয়া পরকীয়া করে। আজকে সকালে আমি নিজ চোখে দেখেছি, সে নিজ রুমে বসেই অন্য মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত। আর তুমি শুভ্র ভাইয়ের বউ হয়ে জানো না? নিলয় সকালের কথা বলতেই রোদের সব মনে পড়ে যায়। রোদ জোরে জোরে কাশতে থাকে। তার মানে নিলয় ভাইয়া তাকে ভালো করে দেখেনি, তার জন্য অন্য কাউকে ভাবছে। কি একটা লজ্জার বিষয়। এখন সে আগ বাড়িয়ে বলতেও পারছে না সকালে শুভ্রের রুমে সে ছিল, অন্য কেউ ছিল না। রোদকে চুপ থাকতে দেখে নিলয় বলে ওঠে, কষ্ট পেও না ভাবি, আমি তোমাকে সাহায্য করব। শুভ্র ভাইকে উচিত শিক্ষা দিব, কোনোভাবেই পরকীয়ার সম্পর্ক জিতবে না। রোদ নিলয়ের কথায় মাথা নাড়ায়। নিলয় আফসোসের স্বরে বলে ওঠে, ছি ব্রো, এত খারাপ, আগে তো জানতাম না। এত সুন্দর আমার বোনটাকে রেখে পরকীয়া করে বেড়াই। রোদ চুপচাপ নিলয়ের কথা শুনছে। রোদ আস্তে করে নিলয়কে বলে ওঠে, ভাইয়া, এই বিষয়ে আমরা পরে কথা বলবো, এখন আসি। এই বলে রোদ দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগায়। নিলয় মনে মনে বলে ওঠে, শুভ্র ভাই, আমার ভাই বলে অন্যায় করবে আর পার পেয়ে যাবে তা হবে না। দাদিকে শুভ্র ভাইয়ের বিষয়টি জানাতে হবে, দেরি করলে চলবে না। নিলয় হেনা বেগমের রুমে আসে। হেনা বেগম নিজের রুমে বসেছিল। নিলয় খুব সিরিয়াস হয়ে হেনা বেগমের সামনে দাঁড়ায়। হেনা বেগম পান চিবুতে চিবুতে বলে ওঠে, হেনা বেগম, কি রে, কিছু বলবি? নিলয়, অনেক কিছু বলবো। হেনা বেগম, কি বলবি বল। নিলয়, দাদি, তোমার কাছে একটা জরুরি কথা বলতে এসেছি। হেনা বেগম, কি এমন জরুরি কথা বল। নিলয়, দাদি, তোমার নাতি পরকীয়া করে। হেনা বেগম ভ্রু কুঁচকে ফেলে, অবাক হয়ে তাকায়। পুনরায় পান চিবুতে চিবুতে বলে ওঠে, কি বলছিস, কে পরকীয়া করে? নিলয় আশেপাশে তাকিয়ে দেখে কেউ শুনছে কিনা, তারপর বলে ওঠে, শুভ্র ভাই। হেনা বেগম চোখ বড় বড় করে তাকায়, তারপর রেগে গিয়ে বলে ওঠে, হতচ্ছাড়া, কি বলছিস? শুভ্র পরকীয়া করে, আর তোকে কে বলল? নিলয়, আমি নিজের চোখে সকালে দেখেছি অন্য একটা মেয়ের সাথে। হেনা বেগম, কোন মেয়ের সাথে দেখেছিস বল। নিলয় আমতা আমতা করে বলে ওঠে, আসলে দাদি, চেহারা দেখিনি। হেনা বেগম, এমনি এমনি তো আর গাধা বলি না, আসলেই তুই একটা গাধা। নিলয় চোখ মুখ ছোট ছোট করে বলে ওঠে, আমি সত্যি বলছি দাদি। দাদি, আমি রোদকেও বলেছিলাম। রোদ কান্না করতে করতে রুমে গিয়ে দরজা লাগিয়েছে। হেনা বেগম একটু চিন্তিত হয়ে বলে ওঠে, তোর কথা যদি মিথ্যা হয়,
তাহলে ঝাড়ুর বাড়ি একটাও মাটিতে পড়বে না, সব তোর পিঠে পড়বে, মনে রাখিস। নিলয় একটু ভাব নিয়ে বলে, আমি কোনো মিথ্যা কথা বলছি না। যে পরকীয়া করছে তার জন্য ঝাড়ু রেডি করে রাখো, আর এই পরকীয়ার বিচার আমি চাই। আমার দাবি মানতে হবে, মানতে হবে। নিলয় কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায়। রাত 11টা। ক্লান্ত শরীর নিয়ে বাসায় ঢুকে শুভ্র। সামনে তাকাতেই অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে।